বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়। হাসপাতালে ভিড় বা আতঙ্ক না ছড়িয়ে দোয়া করার অনুরোধ জ্যেষ্ঠ নেতাদের। আমরা যেন আতঙ্কিত না হই, দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে মক ভোটিং। অভিজ্ঞতার কথা জানালেন ভোটার ও কর্মকর্তারা। জাতীয় নির্বাচনের সবকিছু যদি এভাবে হয়, আশা করি খুব সুন্দরভাবে সবকিছু হবে। গণভোট যেটা, সেটাতে যে লেখাগুলো, সেই লেখাগুলো ছোট প্লাস এবং কি আছে সেগুলো পড়ার মতন সময় হয়নি। এই জিনিসগুলো তো অনুমানের উপরে না করে প্র্যাকটিক্যাল আসপেক্টটা থেকেই আর কি আমরা নিতে চাচ্ছি। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় আলোচিত শিশু নাইম আবারও আলোচনায়। করাইল বস্তির আগুনে এবার পুড়ল তার নিজের ঘর। নেপালের মানচিত্রে ভারতের 3টি অঞ্চলকে অন্তর্ভুক্ত করার অভিযোগ। দিল্লি কাঠমান্ডু সম্পর্কে উত্তেজনা। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির নেতা মির্জা আব্বাস জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও নেতাকর্মীদের চিনতে পারছেন তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন প্রধান উপদেষ্টা। নির্দেশ দিয়েছেন সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। আতঙ্ক না ছড়িয়ে দলীয় প্রধানের জন্য দোয়ার আহ্বান বিএনপি নেতাকর্মীদের। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন তিনি এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে যান। আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানান, শারীরিক অবস্থা ভালো নেই খালেদা জিয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসপাতালে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও জ্ঞান রয়েছে তার, চিনতে পারছেন নেতাকর্মীদের, প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তার ব্যবস্থা গ্রহণ করছে। আতঙ্ক না ছড়িয়ে দোয়া করার আহ্বান দেশবাসীর প্রতি। পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। পর্যালোচনা করেছেন এবং তারা প্রয়োজনীয় যা যা করা দরকার তারা সকল রকমের ব্যবস্থা নিচ্ছেন। দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমরা যেন আতঙ্কিত না হই, দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের জন্য। দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে আর কি, এটাই যে নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। ম্যাডাম গত 17 বছর দেশের জন্য লড়াই করে গেছে, এখন আমাদের টার্ন, আমাদের এখন কাজ হচ্ছে কি ওনার জন্য দোয়া করা। ওনার ডাক্তার বলেছে পুরো দেশবাসীর কাছে আহ্বান করতে, ওনার জন্য দোয়া করার জন্য। তার জন্য আমরা দোয়া করছি, সবাই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। মহান রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্যে তার
সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু সেটা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন। ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সরকার ও ইসি একসাথে গণভোটের প্রচারণা চালাবে। ইসির পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল হবে বলে জানান সিইসি। শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত। সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে কমিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে বলে শঙ্কার কথাও জানালেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এই আয়োজন। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে ভোট কক্ষ সংখ্যা বাড়ানো লাগবে কিনা, কোথাও সমন্বয়ের প্রয়োজন কিনা, ভোট কক্ষ ও জনবল বাড়বে কিনা, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো সমস্যা না, খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা সব ঠিক আছে, তা আমার মনে হয় কোনো সমস্যা হবে না। গণভোট যেটা, সেটাতে যে লেখাগুলো, সেই লেখাগুলো ছোট প্লাস এবং কি আছে সেগুলো পড়ার মতন সময় হয়নি। আমার কাছে খুব ভালো লাগছে, সবকিছু অনেক সুষ্ঠুভাবে চলতেছে। আমরা কষ্ট আর দিতে চাই না, এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে, তো ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। এই জিনিসগুলো তো অনুমানের উপরে না করে প্র্যাকটিক্যাল আসপেক্টটা থেকেই আর কি আমরা নিতে চাচ্ছি, এবং সেই অনুযায়ী আপনার ভোট গ্রহণ আমাদের এখন পর্যন্ত 4টা পর্যন্ত, তো 4টার পরে যদি আর কোনো ভোটার না থাকেন তাহলে আমরা তো কাউন্টিং তাৎক্ষণিকভাবে শুরু করা যেতে পারে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে মক ভোটিং কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, মক ভোটিং আর কতক্ষণ চলবে, মক ভোটারদের অভিজ্ঞতা কি, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। রাব্বি 12টা পর্যন্ত, অর্থাৎ আরও প্রায় ঘন্টা খানেক এই ভোটিং চলবে, এবং এখন প্রায় ভোটার লাইন অনেকটাই ছোট হয়ে এসেছে। কিছুক্ষণ আগে কিন্তু বেশ লম্বা লাইন ছিল, এবং মক ভোটিং হোক বা সত্যি ভোট হোক, তারা আসলে ভোট দিয়ে খুব উচ্ছ্বসিত। অনেকে আছেন যারা এবার প্রথমবারের মতো ভোট দিল, যদিও এটা মক ভোটিং, কিন্তু পুরো প্রক্রিয়া বাস্তব যে ভোট সেইটার মতোই অমোচনীয় কালি দিচ্ছে। শুরুতেই ভোটার লাইন ধরছে, ভোটার স্লিপ নিচ্ছে, তারপর অমোচনীয় কালি দিচ্ছে, এরপর ব্যালট সংগ্রহ করে গোপন কক্ষে গিয়ে সেই ভোট তারা দিচ্ছে। যেহেতু এবার দুটি ভোট একসাথে, সংসদ নির্বাচন ভোট এবং গণভোট একই দিনে আয়োজন করছে, সুতরাং ব্যালটও দুই রকম রাখা হয়েছে। সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য মক ভোটিং এর ক্ষেত্রে গোলাপি রঙের ব্যালট রাখা হয়েছে। ব্যালট বক্স কিন্তু একটি, যেহেতু দুই রঙের ব্যালট পেপার, সেজন্য ব্যালট বক্স একটি রাখা হয়েছে, তারপর সেটি গণনা করবে।
একটি বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তারা বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আজকে মক ভোটিংয়ে যেরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, সুষ্ঠু পরিবেশ আছে, সেই পরিবেশটাই যেন বজায় থাকে। বাস্তব যে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে যেন এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেই প্রত্যাশা করছে। এবং গণভোটের ক্ষেত্রে যদি আমরা বলি, সাধারণ ভোটার যারা এসেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত খুব কম সংখ্যক মানুষ গণভোট সম্পর্কে হয়তো গণভোটের একটা দুইটা যে 4টি বিষয় আছে তার মধ্যে একটা দুইটা তারা পড়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা পড়েননি। কারণ হিসেবে বলছেন যে যেহেতু লম্বা লাইন আছে, তাদের মধ্যে একটি তাড়া আছে যে পরে ভোট দিবে। অনেকে পড়ার ক্ষেত্রে 4টি বিষয় পড়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন যে এমনও কিন্তু আমরা পেয়েছি দলীয় হিসেব করে, অর্থাৎ যারা হচ্ছে যে হয়তো অল্প শিক্ষিত বা পড়ালেখা জানেন না, তাদের মধ্যে এমনটাও আমরা দেখেছি যে দলীয় হিসেব করে যে এই দল এই ভোট সংস্কার চাইছে, এই দল এইরকম সংস্কার চাইছে না, সেই হিসেব করে দল যা চাইবে সেই দল অনুযায়ী তারা গণভোট দিবে, এমনও কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ সব মিলে তারা বলছেন যে প্রচারণাটা দরকার এই গণভোটের মতো কঠিন বিষয় সম্পর্কে জানার জন্য। প্রচারণাটা না হলে গণভোটের যে আয়োজন করা হচ্ছে সেটি আসলে বিফল যাবে। বিথি, আপনাকে ধন্যবাদ। ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য 15 দিনের ছুটি দেয়া হলেও এর মধ্যে কতটা সংস্কার হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ বলছে সংস্কারের জন্য যা যা করার সবই করা হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো সুরক্ষিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলেও জানান সংস্কারে গঠিত কমিটির একজন সদস্য। নিরাপদ ক্যাম্পাসের দাবি সাধারণ শিক্ষার্থীদের। শাকিল হাসানের রিপোর্ট, ছবি জিহাদ ইসলামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও বেশি ভবন পুরনো, কোনোটির বয়স 100 বছর। গত সপ্তাহে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে এখানকার ভবনগুলো। আবাসিক হল হিসেবে 1967 সালে যাত্রা শুরু করে মহসিন হল। হলটিতে কয়েক হাজার শিক্ষার্থী থাকেন। গত সপ্তাহের ভূমিকম্পের পর হলটিতে গিয়ে দেখা গেল চলছে সংস্কার কার্যক্রম। রিডিং রুম, মসজিদের উপরের ছাদেও চলছে সংস্কার। বছর দশেক আগের ভূমিকম্পেও বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল মহসিন হলের মূল ভবন। সেবারও সংস্কার করা হয়েছিল। এবারের ভূমিকম্পের পরও তাই সংস্কারের তোড়জোড়টা সবচেয়ে বেশি এ হলেই। যদিও হল প্রশাসন বলছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই সংস্কার। হল প্রভোস্ট তদারক করছিলেন কাজ। সংস্কার শেষে দ্রুতই আবারও শিক্ষার্থীরা হলে ফিরতে পারবে বলে মনে করছেন তিনি। বুয়েটের পরামর্শকরা মহসিন হলকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন বলে দাবি তার। ভূমিকম্পের কারণে এখানে কোনো নতুন করে অ্যাকর্ডিং টু বিশেষজ্ঞ কোনো ঝুঁকি নতুন করে তৈরি হয়নি। এটা অনেক বেশি বড় মাত্রার ভূমিকম্প ছাড়া এই বিল্ডিংয়ে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই, বিশেষজ্ঞ যেটা বলেছেন আমাকে। ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো সংস্কার করতে শিক্ষা ভবন ও আবাসিক হল বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি প্রয়োজনে এখনো যারা রয়ে গেছেন তারা বলছেন একের পর এক ভূমিকম্পে এখনো আতঙ্কিত তারা। ছুটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা কার্যকরী পদক্ষেপই নিছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু যার যার ইচ্ছে সে থাকতেছে হলে। ডাকসু থেকে সিন্ডিকেট সদস্য আছেন এবং ছাত্র প্রতিনিধিরা আছেন, তাদের সাথে সমন্বয় করেই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে বলে আমরা জানি। সংস্কার কার্যক্রম কিভাবে করা হবে তা নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখা। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জানান ভবনগুলো সুরক্ষিত করতে যা করা দরকার তাই করা হবে। তবে 15 দিনে এ উদ্যোগ কতটা শেষ করা যাবে সেই প্রশ্নের জবাব নেই তার কাছে। আমি কিছু জানি না, তাহলে আমাদের প্রফেসরের সাথে কথা বলেন, আমাদের আরো আছে ওনাদের সাথে কথা বলেন। ভূমিকম্প থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে? 15 দিন ক্যাম্পাস বন্ধ, সব আপনার অনলাইনে দেওয়া হয়েছে। গত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নতুন ভবন হলেও এখনও রয়ে গেছে অনেক ঝুঁকিপূর্ণ ভবন। সেসব চিহ্নিত করে সংস্কারে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির সদস্য এই অধ্যাপক বলছেন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই সংস্কার হবে। রিস্ক আছে কিনা সেটা আমরা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাচ্ছি। প্রত্যেকটা হল পর্যায়ক্রমে করা হবে। তাড়াহুড়া করে কাজগুলো চেষ্টা করছি। 15 দিনের মধ্যে আমরা করতে পারবো বলে এক্স্যাক্টলি মনে করছি না, তবে আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার্থীদের বাস যেখানে থাকছে মানে ওদের বসবাসের রুমগুলো সেইগুলো যদি শেষ করা যায়। ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজের অনেক ভবনেই দেখা দিয়েছে ফাটল। বিশেষ করে শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের নানা স্থানে ফাটলের পাশাপাশি ভেঙেও পড়েছে। কয়েক বছর আগেই
এখানে একটি ভবন ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, বাকিগুলোর অবস্থাও তথৈবচ। ম্যাক্সিমাম রুমে নতুন নতুন ফাটল দেখা দিচ্ছে এবং সেগুলো অনেক বড় ফাটল, যেগুলো দেখলেই মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ারই কথা। 30-37 ঘন্টার মধ্যে পরপর 4-5টা ভূমিকম্প যখন হয় তখন আপনি খুব স্বাভাবিকভাবেই ভালো থাকতে পারবেন না। ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের দাবি শিক্ষার্থীদের বহুদিনের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অন্যের ঘরের আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিল যে শিশু, তারই মাথা গোজার ঠাঁই কেড়ে নিল লেলিহান শিখা। 2019 সালে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুন নেভানোর সময় পাইপের ওপর বসে থাকা শিশু নাইম আলোচনায় এসেছিল। 6 বছর পর করাইল বস্তির বাসিন্দা সেই কিশোর নাইমের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে। লুৎফর রহমানের ছবিতে অগ্নিযোদ্ধার গল্প জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ আগুনের পর সেদিন পোস্টার বয় বনে গিয়েছিলেন শিশু নাইম। ফায়ার সার্ভিসের পাইপের লিকেজ ঠেকাতে সেদিন প্রাণপণে চেষ্টা ছিল তার। 6 বছর পর নিজের ঘরেই সে আগুনের হানা, যা তাকে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি। ওখানে দেখতেছি যে হাজারো মানুষ থেকে আগুন পড়তেছে, আগুন আর যে কাজ ভেঙে পড়তেছে। ঘোরাঘুরি পর দেখে গিয়ে একটা পাইপ ফেটে আছে। আমার নিজে একটা গায়ে জামা দিয়ে ওইটা বেঁধে দিলাম। তারপর এক আঙ্কেলে উনি দিল, একটা পলিথিন দিল প্লাস্টিকের, তো ওইটা দিয়ে আবার ভাইন বেঁধে আর শক্ত করে দিলাম, জানে পানি প্রেশারটা আমাদের ওই বিল্ডিংয়ের উপরে যায় পড়ে আর আগুনটা নিভে যায়। বস্তিতে খোলা টিনের বাসার দোতলায় থাকতো নাইম। জীবনের তাগিদে পড়াশোনার বাইরে একটি অফিসে ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করত সে। ভয়াল আগুনের থাবা কেড়ে নিয়েছে তার ঘরের সবকিছুই। আমার দোতলা ছিল কি, নিচতলা ছিল একটু দেওয়া চারিদিকে, আর উপরে ছিল টিন সেট কাঠ দিয়ে। তো কাঠে আগুন লাগার কারণে উপরে যেগুলো পুষে আর নিচে যা ছিল ওগুলো টোটাল সব পুড়ে গেছে। আগুনের শিখায় ছায়ের ধ্বংসস্তূপ নিজের ঘর। নাইমের আক্ষেপ, ফায়ার সার্ভিসের পানির লাইন পৌঁছেনি তার ঘর পর্যন্ত। তাই নিজেই এখন আগুন নির্বাপনে করতে চান জুনিয়র ফায়ার ফাইটার টিম। আমাদের যে অগ্নি দুর্যোগ বা মোকাবেলা করতে অনেক সমস্যা হয়, এই এরিয়ার ভিতরে যেটুক জায়গা, এখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না, ফায়ার সার্ভিসে আসাও মুশকিল হয়ে যায়। আমরা একটা জুনিয়র ফায়ার ফাইটার টিম একটা তৈরি করবো, যেটা আমার পক্ষ থেকে তৈরি হবে। তো এটা কি, এটা শুধু সারা করে না এবং কি ঢাকার আশপাশে না, পুরো 64 জেলায় এই জিনিসটা আমি করতে চাই। নাইমের দাবি শুধু সাহায্য নয়, এমন পুনর্বাসন যেখানে আবারও পূর্বে না নাইমদের স্বপ্ন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ৪র্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। সরাসরি যাচ্ছি সেখানে। আসলে লোনেবল ফান্ড কতটুকু থাকে? আমার লোনেবল ফান্ড হচ্ছে 20 লক্ষ কোটি টাকা, 6% হচ্ছে 1,20,000, সরকারি নিচ্ছে 1 লক্ষ কোটি টাকা। থাকবে কি তাই? আমাকে বুঝতে হবে যে ব্যক্তি খাতের জন্য আমার ফান্ড ম্যানেজমেন্টটাকে তো আমাকে বুঝতে হবে। আমি চাইলেই তো হবে না। কাজে সরকার যদি যতদিন পর্যন্ত সরকারের বরোইং রিকোয়ারমেন্টকে না কমাতে পারবে, আমার মানি মার্কেটের টেনশন কমবে। আমাকে সীমিত সরবরাহের ভিত্তিতেই চলতে হবে। এখানে যে জিনিসটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা উত্থান ডিপোজিটের যদি প্রবৃদ্ধিটা আমরা 14% নিতে পারি, তাহলে তো আমি 40,000 কোটি টাকা বাজারে নিয়ে আসতে পারি, এবং সেই পুরোটাই কিন্তু তখন কোথায় যাবে? বেসরকারি খাতেই যাবে। কারণ সরকারের তো 1,16 লক্ষ কোটি টাকা নেবেই। এই বছর বাজেটে আছে 1,35,000 কোটি টাকা, তারা সেটা নেবে। তাহলে আমাকে কিন্তু ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে। ডিপোজিট গ্রোথ বাড়াতে হলে আপনি কি ফাইন্যান্সিয়াল রিপ্রেশনে যাবেন, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমাবেন, নাকি ইন্টারেস্ট রেটকে পজিটিভ রাখবেন? আমাকে কিন্তু বিভিন্ন দিকের কথা চিন্তা করতে হবে। কাজে ইন্টারেস্ট রেটকে নেগেটিভ করে রিয়েল টার্মসে আমি ডিপোজিট গ্রোথ বাড়াতে পারবো, এটা আমি আশা করি। এটা কোনো অর্থনীতিবিদ বা অর্থনৈতিক শাস্ত্র সেটাকে বলবেন। কাজে আমাকে সেটার কথাও চিন্তা করতে হবে। তৃতীয়ত যেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই 13% বেশি, কিন্তু যখন আমরা দেখি ইনফ্লেশন 10, 11, 12% ছিল, তখন তো রিয়েল টার্মসে তো আসলে এটা বেশি না। আপনারা তো পণ্য বিক্রি করেও তো 10% পাচ্ছেন ইনফ্লেশনের, যেটা ছিল 10, 11, 12%। কাজে সেই হিসাবে তো প্রকৃত ইনফ্লেশন কিন্তু আপনাদের উপর আঘাত করে নাই, করেছে ডিপোজিটারদের উপর, এবং সেই কারণেই ডিপোজিট গ্রোথ কলাপস করেছে। এবং আরেকটা কারণে কলাপস করেছে ডিপোজিট গ্রোথ, সেটা হচ্ছে যে অর্থ পাচার হয়ে যাওয়ার কারণে
বাজার থেকে একদিকে আমাদের এটার ইম্প্যাক্টটা কোথায়? আপনারা অনেকেই বলেন যে ইম্পোর্ট কমে গেছে, আসলে কি ইম্পোর্ট কমেছে? কমেনি। গত বছর 24-25 অর্থ বছরে চিটাগং পোর্ট দিয়ে যে মাল এসছে সেটা সবচেয়ে রেকর্ড পরিমাণ। হিসাব নেন, ওজনে, ভলিউমে এটা এসছে, টাকাতে না। এবছরও ডাবল ডিজিট পণ্য ভলিউমে আসছে এই পর্যন্ত, এই জুলাই থেকে অক্টোবর ডাবল ডিজিট, এবং কন্টেনার শিপমেন্টও 8.6%। কমে তো নেই, কিন্তু আমদানি বিলটা কেন কমেছে? কারণ অর্থ পাচারটা তো বন্ধ হয়ে গেছে, কমে গেছে। এটা আমাকে বুঝতে হবে যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে রিয়েল অ্যাডজাস্টমেন্ট। এখন প্রকৃত আমদানি হচ্ছে, ফিকটিশাস আমদানিটা কমে গেছে। সেই কারণে এই শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স দিয়ে অ্যানালাইসিস করলে আমরা ভুল সিদ্ধান্তে উপনীত, এটাকে আমাকে। নেপালের মানচিত্রে ভারতের 3 অঞ্চলকে অন্তর্ভুক্ত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি কাঠমান্ডু সম্পর্ক। সম্প্রতি 100 রুপির নতুন নোট প্রকাশ করে নেপাল, যেখানে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল। কাঠমান্ডুর এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে এই 3 অঞ্চল ভারতেরই অংশ। নেপালের এ ধরনের পদক্ষেপকে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি। নেপালের সাথে ভারতের অঞ্চল নিয়ে বিরোধের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও 2020 সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে, পরে তার দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইয়ের হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মহাসচিব নাইম কাশেম এই হুমকি দেন। বিবৃতিতে হিজবুল্লাহ নেতা বলেন, শীর্ষ কমান্ডার তাবাতাবাইকে হত্যা ইসরায়েলের স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ। এর জবাব যে কোনো মূল্যে ইসরায়েল দেবে। কখন এবং কিভাবে এর জবাব দেওয়া হবে সেটা হিজবুল্লাহ নির্ধারণ করবে বলে জানান তিনি। গত 23 নভেম্বর লেবাননের বৈরুতের ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হন। ইসরায়েল ও হিজবুল্লাহ দুই পক্ষই তাবাতাবাই হত্যার খবর নিশ্চিত করেছে। অভিবাসন ইস্যুতে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, শুধু নিরাপত্তা নয়, এই নীতির পেছনে রয়েছে বর্ণবাদ, বৈষম্য ও ইসলামোফোবিয়ার চর্চাও। কিসের ভিত্তিতে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তৃতীয় বিশ্বের দেশ বলতে কাদের দিকে ইঙ্গিত করেছেন স্পষ্ট নয়। তাও ট্রাম্পের এমন ঘোষণায় অনিশ্চয়তা আর আতঙ্কে অভিবাসন প্রত্যাশী বিশ্বের লাখ লাখ মানুষ। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আর কেউ পাবে না যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড। এমনকি যারা ইতিমধ্যে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছে বা শরণার্থী হিসেবে আছে, তাদেরকেও ফেরত যেতে হতে পারে নিজ দেশে। প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ এমন সিদ্ধান্তে শঙ্কায় পড়েছেন অভিবাসন প্রত্যাশীরা। আর যারা উন্নত ভবিষ্যতের আশায় মার্কিন মূল্যকে পাড়ি জমানোর পরিকল্পনা করছিলেন, বড় ধরনের ধাক্কা খেতে পারেন তারাও। বর্ণবাদ, বৈষম্য আর ইসলামোফোবিয়ার চর্চাকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া তৃতীয় বিশ্বের এসব দেশের বেশিরভাগই মুসলিম দেশ। ট্রাম্প প্রশাসন আসলে বহুদিন ধরেই এই নীতি চালু করতে চাচ্ছিলেন। বন্দুকধারীর গুলিতে ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের একজন নিহতের ঘটনায় শুধু বিষয়টাকে ট্রাম্পের জন্য আরো সহজ করে তুলেছে। মূলত এর আসল কারণ বর্ণবাদ, বৈষম্য এবং ইসলামোফোবিয়ার চর্চা। তৃতীয় বিশ্বের দেশ বলতে কাদের দিকে ইঙ্গিত করছেন ট্রাম্প? মূলত স্নায়ু বিশ্বের সময় জোট নিরপেক্ষ দেশগুলোকেই বোঝানো হতো, যারা তৎকালীন দুই পরাশক্তি ন্যাটো এবং ওয়ারশো চুক্তি কোনোটিরই অংশ ছিল না। এই দেশগুলো মূলত এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অংশে পড়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। তবে বর্তমানে তৃতীয় বিশ্ব শব্দটি সাধারণত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বা উন্নয়নশীল দেশ বোঝাতে ব্যবহৃত হয়।
তবে ট্রাম্পের এই ঘোষণা আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এত বিশাল জনগোষ্ঠীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো সহজ কাজ নয়। এছাড়া এমন কঠোর অভিবাসন নীতি নিয়ে মানবাধিকার ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে চলেছে যুক্তরাষ্ট্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।